এই যে অকাপ নিয়ে পশ্চিমবঙ্গের অকাপ সম্পত্তি নিয়ে নানাজন নানা কথা বলছেন, আপনি তো এই বিষয়টা নিয়ে আরটিআই করেছেন। পশ্চিমবঙ্গে মোট কতগুলো অকাপ সম্পত্তি আছে? দেখুন, আমরা জানি কি সারা ভারতবর্ষে যতগুলো স্টেট আছে তার মধ্যে সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশে। এবং উত্তরপ্রদেশে নাম্বার অফ ওয়াকফ ল্যান্ডস যদি ধরা হয় তাহলে 1,66,000-এরও কিছু বেশি, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ ওয়ামসি আমরা পেয়েছি। এবং ঠিক তার পরেই পশ্চিমবঙ্গের স্থান। এখানে 80,480টি ওয়াকফ সম্পত্তির ল্যান্ড আছে। এবং শুধু তাই নয়, দেশের রেল এবং প্রতিরক্ষা যে দপ্তরের ল্যান্ড আছে, সেই রেল এবং প্রতিরক্ষা দপ্তরের ল্যান্ডের পরে থার্ড লার্জেস্ট ল্যান্ড ব্যাংক হচ্ছে ওয়াকফের হাতে আছে। ভয়ঙ্করভাবে একটা তথ্য আমি আরটিআইয়ের মাধ্যমে 27/1/2023 তারিখের আরটিআই করার পর আমি 2022 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে একটি আরটিআই রিপোর্ট ওয়াকফ বোর্ড থেকে পাই। আমি জানতে চেয়েছিলাম যে অ্যাকচুয়াল ওয়াকফ ল্যান্ড ইন একর ইউনিট কত পশ্চিমবঙ্গে বিরাজ করছে। ওয়াকফ বোর্ড তার উত্তর দিয়েছে যে 1,43,360 একর ল্যান্ড। আই রিপিট অ্যাগেন, 1,43,360 একর ল্যান্ড ওয়াকফ প্রপার্টি হিসাবে রেজিস্টার্ড আছে ওয়াকফ বোর্ডে। এবং তার মধ্যে আমার নেক্সট কোয়েশ্চেন ছিল আরটিআইয়ের যে ওয়াকফ বোর্ড ওই ওয়াকফ ল্যান্ডের কত অংশ অ্যাকোয়ার্ড করতে পেরেছে, অর্থাৎ হোয়াট ইজ দ্য অ্যাকোয়ার্ড ল্যান্ড বাই ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ড সেখানে বলছে কি আমরা ওয়াকফ সম্পত্তি ওয়াকফ বোর্ডের আওতায় আনতে পেরেছি 1,18,073 একর জমি, এবং বাকি যে 25,287 একর জমি ওয়াকফ সম্পত্তি, কিন্তু আমরা ওয়াকফ বোর্ড হওয়া সত্ত্বেও সেগুলোকে এখনো অ্যাকোয়ার করতে পারিনি। এটা আরটিআই তথ্যে পরিষ্কারভাবে বলেছে। আরও এক অবাককর তথ্য আমরা পেয়েছি। আমি জানতে চেয়েছিলাম যে ওয়াকফের তো প্রচুর ল্যান্ড আছে, এটা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম ল্যান্ড ব্যাংক। পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয় স্টেট যেখানে সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে। তো এর আয় কত, লাস্ট 5 ইয়ার্সের আমি আয় চেয়েছিলাম, তার তথ্য আমাকে দেওয়া হয়েছে। এবং ওই ফেব্রুয়ারি মাসের 22 তারিখের 2022 সালের ডেটে 2021-22 ফিনান্সিয়াল ইয়ারে ওয়াকফ বোর্ডের আয় হচ্ছে 78 লক্ষর কিছু বেশি। এত কম আয় দেখে আমি অবাক হয়ে যাই। তারপরে আমি নেক্সট আবার আরটিআই করি যে তাহলে ওয়াকফ বোর্ড থেকেই কি ইমাম মুয়াজ্জিন সাহেবদের ভাতা দেওয়া হয়, এই কোশ্চেন আমি করেছিলাম। তার উত্তর ওয়াকফ বোর্ড এখনো পর্যন্ত আমাকে দেয়নি। এবং আমি জানতে পেরেছিলাম এক রাজনৈতিক দলের ব্যক্তিত্বর কাছ থেকে, উনি বলেছিলেন কি পশ্চিমবঙ্গের বিধানসভা ভবনটাও ওয়াকফ বোর্ডের আওতাধীন। আমার জানার ইচ্ছা ছিল। আমি 6/9/2023 তারিখে আরটিআই করেছিলাম, যেটি ট্রান্সফার্ড হয়েছে ওয়াকফ বোর্ডে 19/9/2023 তারিখে, কিন্তু আজও পর্যন্ত তার সঠিক উত্তর ওয়াকফ বোর্ড দিতে পারেনি। শুধু কেবলমাত্র আমাকে ট্রান্সফার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। একটা ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে দিই। 17/3/2022 তারিখে আমি ওয়াকফ বোর্ডে আরও আরটিআই করেছিলাম। প্রচুর আরটিআই আমার আছে। আমি ফেমাস আরটিআইগুলোর কথা বলছি, যে যখন এরকম অশালীন তথ্য আমি পাচ্ছি, অবাক করা তথ্য আমি পাচ্ছি ওয়াকফ বোর্ডের কাছ থেকে, তখন আমার জানার আগ্রহ আরও বেড়ে যায়। আমি জানতে চাই যে ওয়াকফ বোর্ডের অধীনে কতগুলো লিজ প্রপার্টি আছে, অর্থাৎ ওয়াকফ বোর্ড কোন কোন প্রপার্টিগুলোকে লিজে দিয়েছে, কোন কোন প্রপার্টিগুলোকে ভাড়া দিয়েছেন, কোন কোন প্রপার্টিগুলোকে বিক্রি করেছেন অথবা ট্রান্সফার করেছেন, কোন কোন প্রপার্টিতে লিটিগেশন আছে অর্থাৎ কোর্ট কেস আছে, এবং কোন কোন প্রপার্টিগুলো মুতওয়াল্লিকে ডিস্ট্রিবিউট করেছেন, তার তথ্য আমি জানতে চেয়েছিলাম 17/3/2022 তারিখে আরটিআইয়ের মাধ্যমে। সেটাও ট্রান্সফার অ্যাপ্লিকেশন করে ওয়াকফ বোর্ডের কাছে 29/3/2022 তারিখে আমাকে ট্রান্সফার অ্যাপ্লিকেশন দেওয়া হয়, কিন্তু তার সঠিক কোনো তথ্য এখনো পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। বলতে অবাক লাগছে কি ইডেন গার্ডেন্স, রাজভবন, এগুলি একটি ওয়াকফ প্রপার্টির অংশ। আমি এগুলো নিয়েও আরটিআই করেছি 11/4/2022 তারিখ এবং 6/9/2022 তারিখ রিপিটেডলি আমি আরটিআই করেছি। ইডেন গার্ডেন্সের কত অংশ, রাজভবনের কত অংশ ওয়াকফ প্রপার্টি হিসাবে আছেন,
হু ওয়াজ দ্য লাস্ট মুতওয়াল্লি, কে লাস্ট মুতওয়াল্লি ছিলেন এবং তিনি কত টাকা কন্ট্রিবিউশন পেতেন ভাড়া হিসাবে, রেন্ট হিসাবে, সেটাকেও কিন্তু ওয়াকফ বোর্ডের এমএমই ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার করা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। আজকে এই তথ্যগুলো একমাত্র একটাই কারণে দিলাম যে সারা দেশব্যাপী ওয়াকফ সম্পত্তির যে অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024, আমি বলে রাখতে চাই যে কেন্দ্রীয় সরকারের যে ওয়াকফ কাউন্সিল, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল সর্বপ্রথম এস্টাবলিশড হয় 1913 সালে। 1913 সালে এস্টাবলিশড হওয়ার পর ঠিক তার 10 বছর পর 1923 সালে একটি বিল উত্থাপন করা হয়, সেটা হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম ওয়াকফ বিল, ওয়াকফ অ্যাক্ট। সেই অ্যাক্টটার নাম ছিল দ্য মুসলমান ওয়াকফ অ্যাক্ট 1923। আই রিপিট অ্যাগেন, দ্য মুসলমান ওয়াকফ অ্যাক্ট 1923। এরপরে আবারও অ্যাক্ট হয়েছে, সময় যত গড়িয়েছে 1954 সালে অ্যাক্ট হয়েছে, 1964 সালে অ্যাক্ট হয়েছে, তারপরে লাস্ট 1995 সালে অ্যাক্ট হয়েছিল। এবং সেই অ্যাক্টের ভিত্তিতে ওয়াকফ সম্পত্তিগুলো ওয়াকফ বোর্ডের আওতায় ছিল। এই ওয়াকফ সম্পত্তি টোটালটাই হলো পার্সোনাল সম্পত্তি এবং আল্লাহর ওয়াস্তে দেওয়া সম্পত্তি। এই সম্পত্তিকে কোনোভাবেই হস্তান্তর করা যায় না। কোনো রাষ্ট্রীয় অথরিটি, কোনো গভর্নমেন্ট অথরিটি এটাকে ট্রান্সফার করতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই জালিম শাসক, কেন্দ্রের এই অত্যাচারিত শাসক 2024 সালে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছে তাতে পরিষ্কারভাবে বলেছে যে ওয়াকফ প্রপার্টির টোটাল অথরিটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেয়া হবে এবং তিনি ডিসাইড করবেন যে কোনটি ওয়াকফ প্রপার্টি হবে এবং কোনটি ট্রান্সফার হয়ে গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে। ওয়াকফ প্রপার্টি তো গভর্নমেন্ট প্রপার্টি হতেই পারে না, এটা মুসলিমদের নিজস্ব প্রপার্টি। আর এই প্রপার্টির দেখভাল করার ক্ষমতা ওয়াকফ বোর্ডের, মুসলিম পার্সোনাল ল বোর্ডের এবং শরিয়া ওয়াকফ লয়ের। তা আমি আজকে সারা পশ্চিম বাংলার 3 কোটি মুসলিম জনতাকে অনুরোধ করছি যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল জেপিসি হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে 21 জন এমপি লোকসভা থেকে আছেন এবং 10 জন এমপি রাজ্যসভা থেকে আছেন। লোকসভা থেকে মাত্র 3 জন মুসলিম এমপি আছেন, 4 জন মুসলিম এমপি আছেন ইনক্লুডিং আসাদুদ্দিন ওয়াইসি, এবং রাজ্যসভা থেকে মাত্র 3 জন এমপি রয়েছেন, যাদের সংখ্যাগরিষ্ঠতা কোনোভাবেই ওই 31 জনের 15 জনের বেশি হবে না। ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি যে জেপিসি কমিটি ফরমেশন করা হয়েছে, সেই জেপিসির সিদ্ধান্ত কিন্তু যদি বিজেপির এমএলএদের সংখ্যা বেশি হয়, আর এটা হবেই, এটা দেখা যাচ্ছে যে এটা হয়ে যাবে, তাহলে কিন্তু এই জেপিসির গুরুত্ব কমবে। আমি তো জেপিসি নিয়েই অবজেকশন করছি যে জেপিসিটাই ইলিগাল হয়েছে। এই জন্য আমরা যেরকমভাবে কৃষক আন্দোলনের ফলে কৃষক বিল কেন্দ্র থেকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কেন্দ্রের শাসক দল, সেরকমভাবে আমরা সারা দেশব্যাপী, সারা রাজ্যব্যাপী প্রত্যেকটি মসজিদ এর ইমাম সাহেবদের বিশেষভাবে অনুরোধ করছি, প্রত্যেকটি খানকা, প্রত্যেকটি মাদ্রাসা, প্রত্যেকটি দরগার মানুষদের কাছে আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি, এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের অস্তিত্বের লড়াই, এ লড়াই আমাদের সংগ্রামের লড়াই। এ লড়াইকে পুঞ্জীভূত করে আমাদের ওয়াকফ সম্পত্তি যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে এনআরসি এর থেকে ভয়ঙ্কর দিন আমাদের দেখতে হবে। হয়তো রোহিঙ্গা অথবা ফিলিস্তিনের মতো অবস্থা ভারতবর্ষে এরকম একটা চক্রান্ত সফল হবে বলে আমি মনে করছি। তো সেই সফলতাকে আমরা বিফল করার চেষ্টা করব সামগ্রিকভাবে। ধন্যবাদ। আমার নাম তৌহিদ আহমেদ খান, an RTI activist of West Bengal related to all Muslim communities and madrasas and also Waqf related issues.